টেন্ডেন্সি আমরা কিভাবে বের করব, এক্সটেন্ড কেমন হবে ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্ট টাইটেল হচ্ছে করেশন টেন্ডেন্সি অ্যান্ড ইলেকট্রোড পটেনশিয়ালস। তোমরা থার্মোডাইনামিক্স পড়েছো অথবা পড়বে, আমি জানি না। পড়ে থাকলে তো হ্যাঁ পড়েছো, তাহলে তো সবকিছু জানো। আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের টেন্ডেন্সি গিভস ফ্রি এনার্জি দিয়ে আমরা মেজার করতে পারি, এবং ফর্মুলাটা বলে যে the more negative value of del G, the greater the tendency. যত বেশি del G এর ভ্যালু নেগেটিভ হয়, ওই সিস্টেমটা তত বেশি স্টেবল হয়। তার মানে একটা রিয়াকশন ঘটানোর জন্য যদি del G এর ভ্যালু অনেক বেশি নেগেটিভ হয়, তাহলে সে ওই স্পন্টেনিয়াসলি ওই রিয়াকশনটা সে ঘটিয়ে সে স্টেবলের দিকে যাবে। যত বেশি del G এর ভ্যালু পজিটিভ হবে, এটা যত পজিটিভ তত আনস্টেবিলিটি ইন্ডিকেট করে। আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। at 25 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা আসবে বারবার। 25 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নেওয়া হয় রুম টেম্পারেচার। at রুম টেম্পারেচারে ম্যাগনেসিয়াম যদি একটা আমরা এনভায়রনমেন্টে রেখে দেই, তাহলে ম্যাগনেসিয়াম এনভায়রনমেন্টের ময়েশ্চার আছে, অক্সিজেন আছে, তার সঙ্গে এই যে ময়েশ্চার লিকুইড, অক্সিজেন গ্যাস করেশন বা অক্সিডেশন হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে। এই রিয়াকশনটা ফ্রম লেফট সাইড টু রাইট হ্যান্ড সাইড ঘটার জন্য del G, আর 25 ডিগ্রি সেলসিয়াসটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড কন্ডিশনের একটা প্যারামিটার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনটাকে বোঝানো হয় সুপারস্ক্রিপ্ট 0 দিয়ে। তো যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে, অতএব del G চেঞ্জ সেটা সুপারস্ক্রিপ্ট 0 দেওয়া হয়েছে, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে। তাহলে ম্যাগনেসিয়াম নর্মাল এনভায়রনমেন্টে রেখে দিলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে, সেখানে del G 0 ভ্যালু হচ্ছে মাইনাস এত ক্যালোরি। whereas কপারকে যদি ঠিক একই এনভায়রনমেন্টে রেখে দেই, তাহলে কপারও অক্সিডেশন হয়ে কপার হাইড্রোক্সাইড হবে। এটাও একটা রিয়াকশন, এটাও একটা রিয়াকশন। পরের রিয়াকশনটার জন্য del G 0 হচ্ছে মাইনাস 28,600 ক্যালোরি। তো এই দুইটার থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের রিয়াকশনটা হওয়ার জন্য del G ভ্যালুটা মোর নেগেটিভ মানে হচ্ছে মোর স্টেবল। তাহলে দুটো রিয়াকশনই হবে, যেহেতু দুটোই নেগেটিভ, দুটো রিয়াকশনই হবে। তাহলে কোনটা মোর স্পন্টেনিয়াসলি হবে? উপরের রিয়াকশনটা মোর স্পন্টেনিয়াসলি হবে। সো corrosion tendency of copper in aerated moisture মানে নর্মাল এনভায়রনমেন্টটাকে বলা হয়, is not as pronounced as for magnesium. তার মানে ম্যাগনেসিয়ামটা বেশি ঘটবে, কারণ তার del G নেগেটিভের ম্যাগনিটিউডটা অনেক বেশি। তাই বলা হচ্ছে corrosion tendency of copper in aerated moisture is not as pronounced as for magnesium. What about gold? গোল্ডকে আমরা যদি এয়ারেটেড ময়েশ্চারে রেখে যাই, কি হয়? গোল্ডের corrosion হয় না। তার মানে আমরা বলতে পারি del G 0 ফর গোল্ড কি হবে? কত হতে পারে? পজিটিভ কিছু একটা, রাইট। গোল্ড ঠিক একই এনভায়রনমেন্টে রাখা হয়েছে, গোল্ড হাইড্রোক্সাইড আমরা দেখাচ্ছি, কিন্তু del G 0 হচ্ছে পজিটিভ একটা ভ্যালু। তার মানে কি? পজিটিভ মানে হচ্ছে আনস্টেবল। সে গোল্ড এই দিক থেকে এই দিকে আনস্টেবল। সেটা আমরা কিভাবে বলছি? যে এই দিক থেকে এই দিকে যেতে গেলে del G সমান পজিটিভ। সো আনস্টেবলের দিকে তো গোল্ড যাবে না, গোল্ড স্টেবলের দিকে থাকবে। গোল্ড পিওর ফর্মে স্টেবল, সেই জন্য গোল্ডের দাম বেশি। তার ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স এবং তার কোনো চেঞ্জ হয় না, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কোনো চেঞ্জ হয় না। এই ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতো, কিন্তু কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তার চেঞ্জ হওয়ার টেন্ডেন্সি যদি থাকতো, তাহলে গোল্ডের দাম এত বেশি হতো না। সে ডিটোরিয়েট করে যেত আস্তে আস্তে, তার ওয়েট কমে যেত, ক্ষয় হয়ে যেত। তা গোল্ডের জন্য আমরা দেখতে পাচ্ছি del G ভ্যালু পজিটিভ। So the reaction has no tendency at all. Right hand side এ যাওয়ার কোনো টেন্ডেন্সি মোটেও নাই।
এখন আমরা দেখলাম ডেল জি ভ্যালু দিয়ে আমরা ম্যাটেরিয়ালের করেশন স্টাডি করব ডেল জি ভ্যালু দিয়ে না, আমরা ই দিয়ে ইলেকট্রোড পটেনশিয়াল দিয়ে স্টাডি করব। তাহলে ডেল জিটাকে আমার ই এর সাথে রিলেট করতে হবে। আমরা সব সময় কোন মেটালের করেশন টেন্ডেন্সি, কোন মেটালের করেশন টেন্ডেন্সি আছে কি নেই, থাকলে কোন এক্সটেন্টে আছে, এটা আমরা মেজার করব ই দিয়ে, ডেল জি না। তো ডেল জি দিয়ে প্রথমটা বুঝে নিলাম, এবার ডেল জির সাথে ই দিয়ে ই কে রিলেট করলাম। ডেল জি সমান মাইনাস ই এন এফ, যেখানে এফ হচ্ছে ফ্যারাডে, ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম, আর এন হচ্ছে কেমিক্যাল রিয়াকশনে যতগুলো ইলেকট্রন ইনভলভ হয়, নাম্বার অফ ইলেকট্রনস, হুইচ ইজ ভ্যালেন্সি ইন অ্যানাদার টার্ম, যেটাকে ভ্যালেন্সিও বলা হয়। সো প্রত্যেকটা মেটালের জন্য তার ভ্যালেন্সি ফিক্সড, অথবা দু একটা মেটালের জন্য ভ্যালেন্সি চেঞ্জ হয়, একাধিক ভ্যালেন্সি হয়। এফ ফ্যারাডে ফিক্সড 96,500 কুলম। সো ডেল জি সমান মাইনাস ইএনএফ। তাহলে এখন একটু আগে আমরা যে টেন্ডেন্সিটা বলছিলাম, the more the negative del G, the more the tendency of the reaction to occur. তাহলে আমরা এখন ডেল জি ভুলে যাবো, আমরা এখন ই দিয়ে বলবো। সো ই দিয়ে ডেল জি নেগেটিভ মানে হচ্ছে কি, ই হচ্ছে পজিটিভ ভ্যালু হবে, তাহলে ডেল জি নেগেটিভ হবে। মোর, যেহেতু এটা পজিটিভ, এন পজিটিভ, সো ই যত বেশি পজিটিভ হবে ডেল জি তত বেশি নেগেটিভ হবে। তাই আমাদের এখন তাহলে কনক্লুশনটা দাঁড়াচ্ছে গ্রেটার দ্য ভ্যালু অফ ই, গ্রেটার বলতে ওই যে পজিটিভটা মিন করা হচ্ছে, পজিটিভ মাইনাস +1 is greater than -100. So +1 E value jar, that tendency for corrosion is much higher than E equal to -100 of a metal. The greater the value of E, the greater the tendency for the overall reaction to go, মানে corrosion হওয়ার টেন্ডেন্সি তত বেশি হবে। এখানে কোনটা কোন ইউনিটে থাকে সেটা বলা হচ্ছে, ডেল জি ইন জুলে, ই ইন ভোল্টে, এফ ইন কুলম ফ্যারাডে, আর নাম্বার অফ ইলেকট্রন অফ দ্য রিয়াকশন, দ্যাট ইজ দ্য ভ্যালেন্সি। তাহলে আমরা এখন সামারি আমার এটা মনে রাখতে হবে, আমরা থার্মোডাইনামিক্স আসবো না, আমরা ই টার্মে চলে আসবো। ই যত পজিটিভ হবে কোনো মেটালের, তার কারেকশন রিয়াকশনের টেন্ডেন্সি তত বেশি। নান্সড ইকুয়েশন আমরা পড়ব। আমরা একটা রিয়াকশন ধরে নিচ্ছি, IL প্লাস MM প্লাস অ্যান্ড সো অন, এরকম আরো কিছু আছে, সমান কিউ কিউ প্লাস RR প্লাস সো অন। এই সো অনটা আমরা আর বলবো না, এই মানে দুটো দিয়েই আমরা বুঝতে পারবো, মানে আরো দুটো কেন, তিনটে হতে পারে, 100টা হতে পারে, তেমনি প্রোডাক্টও 100টা হতে পারে। তা দুটো বুঝলেই ওই 100টাও বোঝা যাবে। ফলে এই ডট ডটটা যদিও লেখা হয়েছে, আমরা ওই ডট এটা আর বলবো না বা এক্সপ্লানেশন দিব না, শুধু জটিল হয়ে যায় ব্যাপারটা। এটা মিনিং হচ্ছে এই এটা হচ্ছে স্মল এল, এটা হচ্ছে ক্যাপিটাল এল। স্মল এল মোলস কত অফ এল, এটা রিয়াক্ট্যান্ট, দুটো রিয়াক্ট্যান্ট, একটা হচ্ছে এল রিয়াক্ট্যান্ট আর একটা হচ্ছে এম রিয়াক্ট্যান্ট। এল এর কি পরিমাণ, স্মল এল মোল পরিমাণ, এম এর কি পরিমাণ, স্মল এম মোল পরিমাণ। এই দুইটা কম্বাইন করছে, কম্বাইন করে একটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটাচ্ছে। প্রোডাক্ট কি হচ্ছে কিউ আর আর, ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর। কিউ যে প্রোডাক্টটা আসছে তার পরিমাণ কত, স্মল কিউ মোল, আর আর যে প্রোডাক্ট আসছে তার পরিমাণ কত, স্মল আর মোল। তাই বলা হচ্ছে স্মল এল মোলস অফ এল প্লাস স্মল এম মোলস অফ এম এটসেট্রা, মানে আরো আছে, তাই আমরা এটা এখন বাদ দিয়ে যাই, নেগলেক্ট করে যাই। রিয়াক্ট টু ফর্ম স্মল কিউ মোলস অফ ক্যাপিটাল কিউ, স্মল আর মোলস অফ ক্যাপিটাল আর। আমরা ওগুলো ইগনোর করে যাচ্ছি বলে সো এটসেট্রা ইগনোর। তাহলে ডেল জি চেঞ্জটা কত হবে, ডেল জি চেঞ্জ, ডেল জি আমরা বলবো যে ফ্রি এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস ফ্রি এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টের টোটাল ফ্রি এনার্জি থেকে রিয়াক্ট্যান্টের টোটাল ফ্রি এনার্জি বিয়োগ যেটা দিলে যেটা হয়, সেটাই হচ্ছে ফ্রি এনার্জি চেঞ্জ। প্রোডাক্টের ফ্রি এনার্জি কত,
প্রোডাক্ট তৈরি হচ্ছে কিউ এবং আর। তা কিউ এর যে কিউ যেটা তৈরি হলো, 1 মোল কিউ এর ফ্রি এনার্জিটাকে বলা হচ্ছে এই ক্যাপিটাল জি সুপার সাবস্ক্রিপ্ট কিউ। সো জি কিউ মানে হচ্ছে ফ্রি এনার্জি অফ কিউ, কতটা মোলার ফ্রি এনার্জি, মানে 1 মোল কিউ এর ফ্রি এনার্জিটাকে বলা হচ্ছে জি কিউ। সো এই জি কিউ হচ্ছে 1 মোল কিউ এর ফ্রি এনার্জি। তাহলে কত মোল তৈরি হয়েছে? স্মল কিউ পরিমাণ। তাহলে টোটাল কিউ এর ফ্রি এনার্জি হচ্ছে স্মল কিউ ইন্টু জি কিউ। ঠিক তেমনি ভাবে স্মল আর ইন্টু জি আর, আমরা এটা ইগনোর করে যাব, এবং আমিও তোমাদের অ্যাডভাইস করি যে তোমরা পরীক্ষায় এই কোশ্চেন আসলে এই ফর্মুলা ড্রাইভের ইগনোর করে যেও, দুইটা দিয়ে শুরু থেকে দুইটা দিয়ে দেখিও। কারণ আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি স্টুডেন্টরা শুরু করে একাধিক দিয়ে, এরপরে আর ডট ডট থাকে না। এটা এক ধরনের ভুল। শুরু করলাম আমি অনেকগুলো নিয়ে, কিন্তু পরে শেষ করছি বা মাঝপথ থেকে দুটা দুটা চলে আসছে, ভুলে যাই ডট ডট দিতে। অতএব আমি বলবো শুরু করো দুটা দিয়ে, শেষ করো দুইটা দিয়ে, তাহলে সেটাকে ভুল বলা যাবে না। তাহলে প্রোডাক্টের ফ্রি এনার্জি কি হচ্ছে? জি কিউ ইন্টু কিউ, 1 মোল কিউ এর ফ্রি এনার্জি, কিউ মোল আছে তাহলে কিউ দিয়ে গুণ, এন্ড সো অন, এইভাবে এটা মাইনাস। এবার রিঅ্যাক্ট্যান্টের ফ্রি এনার্জি, 1 মোল এল এর ফ্রি এনার্জি জিএল, তাহলে কত মোল আছে? স্মল এল মোল আছে, এই প্লাস এই। সো এটাকে এটা দিয়ে বিয়োগ দেওয়া হলো। তাহলে এইটা হচ্ছে কি, এই ডেল জিটা হচ্ছে ডেল জি সমান দিস ওয়ান, এটাকে আমি 1 নম্বর রিঅ্যাকশনে লিখলাম। এটা হচ্ছে এট এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশন, নট নেসেসারিলি 25 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল সার্ভিস কন্ডিশন, সেটা 30 হতে পারে। আর স্ট্যান্ডার্ড কন্ডিশনের আমি একটা প্যারামিটার একটু আগে বললাম, আরো প্যারামিটার আছে স্ট্যান্ডার্ড কন্ডিশন। এই আরো প্যারামিটার গুলো কি সেটা তোমরা নোট করে নাও। স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে টেম্পারেচার ইকুয়াল টু 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার ইকুয়াল টু 1 atmosphere, activity equal to 1 unit activity, activity ডেফিনেশনটা আমরা পরে আবার পরে বলবো। তা স্ট্যান্ডার্ড কন্ডিশন এটাকে বলা হয়। তা আমি যখন সার্ভিস কন্ডিশনে যাব তখন এই সবগুলো এইভাবে মিলবে না, এই সব কন্ডিশন মিলবে না, একটা মিললেও বাকি দুইটা মিলবে না, দুইটা মিললে তিনটা মিলবে না। সো যে কোনো কন্ডিশনে ডেল জি সমান এটা 1 নম্বর ইকুয়েশন। আর যে কোনো কন্ডিশনে না, এট এ স্ট্যান্ডার্ড কন্ডিশন ডেল জি জিরো, একইভাবে কি হবে, সব জি এর সুপারস্ক্রিপ্ট জিরো হিসেবে চলে আসবে একইভাবে। সো এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সো এখানে ডেল জিটা কি? স্ট্যান্ডার্ড মোলার ফ্রি এনার্জি জি জিরো, ওখানে ছিল জি ছিল মোলার ফ্রি এনার্জি, নট এট স্ট্যান্ডার্ড কন্ডিশন। আর জি সুপারস্ক্রিপ্ট যখন জিরো দেবো সেটা বলা হয় স্ট্যান্ডার্ড মোলার ফ্রি এনার্জি। আর স্ট্যান্ডার্ড কন্ডিশনটা আমরা দেখে নিলাম কি জিনিস, 3টা কন্ডিশন। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তোমরা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটা যদি খাতায় একটু লিখে রাখো তাহলে সুবিধা হবে। 1 নম্বর সমান হচ্ছে ডেল জি, আমরা ইকুয়েশন ধরেছি ফার্স্টে, এটাও লিখে রাখো, কারণ পরে তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ইকুয়েশন এইটা ধরেছি, সংক্ষেপে একটু লিখে রাখো। আর এরপর এখান থেকে আসছে 1 নম্বর ইকুয়েশন আসছে ডেল জি সমান এত, আর 2 নম্বর ইকুয়েশন আসছে ডেল জি জিরো সমান এত। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। একটু আগে স্ট্যান্ডার্ড কন্ডিশনে অ্যাক্টিভিটি একটা কথা বলেছি, অ্যাক্টিভিটিকে এ দিয়ে বোঝানো হয় অ্যাক্টিভিটি অফ এল। এল মানে হচ্ছে অ্যাক্টিভিটি অফ এল। তার ডেফিনেশনটা কি? এ সমান এম, এম হচ্ছে মোলারিটি, মোলারিটি হচ্ছে কনসেন্ট্রেশন, তোমরা জানো এটা কেমিস্ট্রিতে পড়েছো। তাকে আবার একটা ফ্যাক্টর দিয়ে গুণ দিতে হয় গামা। তোমরা
কেমিস্ট্রিতেই অ্যাক্টিভিটি আর মোলারিটি দুটো জিনিসই পড়েছো। ক্যালকুলেশনের সুবিধার জন্য অ্যাক্টিভিটি আর মোলারিটিকে সমান ধরে নিয়েছে অনেক ক্ষেত্রে। দুটো জিনিসের ভিতর পার্থক্য কি? ধরে নেই আমি এখন 48 স্টুডেন্টকে আমি লেকচার দিচ্ছি, 48 স্টুডেন্ট আমার লেকচার থিওরিটিক্যালি লেকচার শুনছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 48 স্টুডেন্ট লেকচার শুনছে? না, ডেফিনেটলি না। হয়তো 40 জন মনোযোগ দিয়ে লেকচার শুনছে, আর 8 জন অন করে রেখে, তোমার জুম অন করে রেখে অন্যদিকে কোথাও গেছে বা কিছু একটা করছে, অথবা টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে, অথবা সবই আছে, সামনেই আছে, মনোযোগ নেই। তার মানে মোলারিটিটা বলি, আমার স্টুডেন্টের কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন 100%। এই 48 স্টুডেন্ট সবাই আমার ক্লাসে আছে এখন। সো স্টুডেন্টের কনসেন্ট্রেশন 100%, কিন্তু অ্যাক্টিভলি আমার টিচিং এ পার্টিসিপেট করছে 40 জন। তার মানে অ্যাক্টিভিটি হচ্ছে 40 ডিভাইড বাই 48 গুণ 100, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি। রিয়েল কার্যক্রমে অংশ নিচ্ছে যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। The activity is always less than molarity. কনসেন্ট্রেশনের থেকে সবসময় কম হয়। সবাই যখন অংশগ্রহণ করে তখন অ্যাক্টিভিটি আর মোলার কনসেন্ট্রেশন সমান হয়ে যায়, তখন ওই গামাটা হয়ে যায় 1। গামা ইউজুয়ালি মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু 1। ক্যালকুলেশনের সুবিধার জন্য অনেক সময় গামাকে 1 ধরে নেওয়া হয়, এর থেকে কম হতে পারে। সো অ্যাক্টিভিটি আর মোলারিটির ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। তেমনি কেমিক্যাল রিয়াকশনে আমি যে পরিমাণ রিয়াক্ট্যান্ট নিলাম, সব পরিমাণ রিয়াক্ট্যান্ট কেমিক্যাল রিয়াকশনে যায় না। কিছু পরিমাণ রিয়াক্ট্যান্ট তলানি হিসেবে, প্রিসিপিট হিসেবে যেটা পড়ে থাকে নিচে, সেটা কেমিক্যাল রিয়াকশনে যায় না, হয়তো 90% কেমিক্যাল রিয়াকশনে যায়। সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন 1 হবে, কিন্তু অ্যাক্টিভিটি হয়তো 0.9 হবে, 0.8 হবে, ইত্যাদি ইত্যাদি। ডিফারেন্স অফ ফ্রি এনার্জি for L in any given state and in standard state is related to AL by the equation. দুটো কন্ডিশনের ভিতরে ইয়েটা কি, রিলেশনটা কি? একটা কন্ডিশন হচ্ছে যে কোনো কন্ডিশন, সার্ভিস কন্ডিশন, এই কন্ডিশন মানে সার্ভিস কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন, যেটা আমি বলে দিচ্ছি। এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই, এখানে এল কে নিয়ে বিবেচনা করা হয়েছে। দেখো, free energy of L at any condition, free energy of L at a standard condition, এইটাকে মোলার ফ্রি এনার্জিকে টোটাল ফ্রি এনার্জি আনা হচ্ছে স্মল এল দিয়ে গুণ করে। সো দিস ওয়ান সমান IRT লন অ্যাক্টিভিটি অফ এল। এটা ফর্মুলা, এটা মুখস্থ রাখতে হবে। আই না, এল আর টি লন অ্যাক্টিভিটি অফ এল। আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এখানে আর হচ্ছে কোথাও লেখা আছে, লেখা নেই মনে হয়। আর হচ্ছে তোমরা জানো এগুলো, আগে পড়েছো। আরটা কি? মোলার গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট। আর এই এল হচ্ছে ওই এলটাই, আর টি হচ্ছে টেম্পারেচার এক্সপ্রেস ইন অ্যাবসলিউট স্কেল, তার মানে কেলভিনে, অ্যাবসলিউট স্কেল কেলভিনে। লন এল এর অ্যাক্টিভিটি, যে কোনো কন্ডিশন বলা হচ্ছে, দুটো কন্ডিশনের ভিতরে আমি রিলেট করি যে ফর্মুলা দিয়ে, সেই ফর্মুলাটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবার এটাকে একটু সিম্পলিফাই করা হচ্ছে, যেহেতু লন আছে, এলটাকে ওই পাওয়ারে নিয়ে যাওয়া হলো, পাওয়ার থেকে বাম পাশে আবার নিয়ে আসা যায়। সো এইটা হলো। সো এই ইকুয়েশনটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। দুটো কন্ডিশনের ভিতরে আমরা রিলেশন করলাম, এল জিএল মাইনাস G0L সমান RT লন অ্যাক্টিভিটি L টু দি পাওয়ার স্মল এল। এবারে 1 থেকে 2 বিয়োগ করো। 1 তোমার একটু আগে লিখে নিতে বলেছিলাম, সেই 1 থেকে 2 বিয়োগ করো।
বিয়োগ করে যদি সিম্পলিফাই করা হয় দেখো এটা আসে। আমরা এটুকুকে ইগনোর করতে পারি, তাহলে সহজ হয়ে যাবে। এটা আসে, এটাকে সিম্পলিফাই করতে করতে যাও। এখান থেকে এই পর্যন্ত সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা সবই বোঝার কথা। নিজেরা করো, করে দেখো এটা আসে কিনা। ডেল জি মাইনাস ডেল জি জিরো নিজেরা করো, করে দেখো এই জিনিসটা আসে কিনা। বাকি এখানে বোঝার কিছু নেই, সিম্পল সব ম্যাথমেটিক্স। করে যাও, যার আসবে সে বলবা স্যার হ্যাঁ এসছে, যার এটা আসবে না অন্য কিছু আসবে বলবা স্যার আমার আসেনি অন্য কিছু আসছে। তোমাদের কাছ থেকে রেসপন্স পাওয়ার পরে আমি নেক্সট টার্মে যাব। সেকেন্ড লাইনে একটা মাইনাস হওয়ার কথা না? সেকেন্ড লাইনে মানে এই সেকেন্ড লাইন, এই লাইনে জি স্যার। এই লাইনে কোথায় মাইনাস হবে? স্যার যেখানে প্লাস আছে ওই জায়গাটাতে মাইনাস হওয়ার কথা। যেখানে প্লাস আছে, এটা প্লাস, এটা কিউ আর মনে হয় তাই হচ্ছে, তাই তো হওয়ার কথা দেখছি। হ্যাঁ প্লাস হবে। আচ্ছা এখানে এখানে দাঁড়াও, এখানে কিউ আর আর আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি নিজে একটু বিস্তারিত ক্যালকুলেশন করে দেখো। স্যার আসছে সেম আসছে, তাহলে এটা আসছে তাই তো? হ্যাঁ, অন্যদের আরেকজন রেসপন্স করো, এটা আসছে? জি স্যার। আচ্ছা ভেরি গুড। তাহলে আমার রিয়াকশনটা কি ছিল? রিয়াকশনটা ছিল এল মোল অফ এল প্লাস এম মোল অফ এম, এটা রিয়াকশন করে তারপরে প্রোডাক্টটা কি ছিল? আর মোল অফ আর, না আর মোল অফ আর প্লাস কিউ মোল অফ কিউ, এই ছিল। তাহলে ডেল জি মাইনাস ডেল জি জিরো সমান আসছে আর টি লন অফ, দেখো প্রোডাক্ট তো এই যে এটা একটা অবলিক চিহ্ন। আচ্ছা ওইটার পরে দেখো এটা যেহেতু লন থাকে তাহলে এটা নিচে চলে আসে, এটা লব হয়ে যায়, এটা হর হয়ে যায়। তাহলে এই 4 নম্বর দেখো, 4 নম্বর পর্যন্ত আসছে তাহলে তোমাদের ডেফিনেটলি। তাহলে এখানে কি হচ্ছে? আর টি বাই লন, এই দুটো দেখো প্রোডাক্ট, লবে আছে কি প্রোডাক্ট, activity of q to the power q, activity of r to the power r, উপরে আছে প্রোডাক্ট, প্রোডাক্টের অ্যাক্টিভিটির গুণফল, আর নিচে আছে অ্যাক্টিভিটি অফ এল টু দি পাওয়ার এল, অ্যাক্টিভিটি অফ এম টু দি পাওয়ার এম, নিচে আছে রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভিটির গুণফল, আর পরিমাণটা পাওয়ার হিসেবে চলে গেছে। তো ওই 4 নম্বর পর্যন্ত তোমাদের সবাই এসছে। এর উপরে হচ্ছে মনে রাখতে হবে প্রোডাক্ট, নিচে হচ্ছে রিয়াক্ট্যান্ট। এরপরে ডেল জি সমান আমরা কি বলতে পারি? এই শুরুর দিকে আমরা বলেছিলাম জি, ডেল জি কে আমরা মাইনাস ইএনএফ বলেছিলাম না এর আগে একটা জায়গায়? জি স্যার। আগের স্লাইডে কারো জায়গা থেকে নয়েজ আসছে, একটু নয়েজটা বন্ধ করো। আমরা ডেল জি সমান মাইনাস ইএনএফ, ঠিক তেমনি এখানে তাহলে ডেল জি সমান মাইনাস ইএনএফ, আর পরেরটা হচ্ছে ডেল জি জিরো। একইভাবে তাহলে আমরা ডেল জি জিরো বলতে পারি, ডেল জি জিরো সমান মাইনাস কি বলতে পারি বলো? মাইনাস এনিবডি?
কি বলতে পারি? ডেল জি সমান যদি মাইনাস ইএনএফ হয়, ডেল জি জিরো সমান কি বলতে পারি? Minus E naught N. মাইনাস ই নট এন এফ। এন আর এফ হচ্ছে কনস্ট্যান্ট, এই বলতে পারি আমরা। তাহলে ওই ডেল জির জায়গায় যদি এইটা আর ডেল জি জিরোর জায়গায় যদি এইটা বসাও, তাহলে আমাদের কি আসে? আমরা জানি ডেল জি সমান মাইনাস ইএনএফ, ওই একই থেকে ওইটা থেকেই আমরা বলতে পারি ডেল জি জিরো সমান মাইনাস ই নট এন এফ। তাহলে 4 নম্বর ইকুয়েশনটা কি দাঁড়ায়? ডেল জির জায়গায় একটু বসাও, আর রাইট হ্যান্ড সাইড যেমন ছিল তেমনই আছে। তারপরে করে দেখো, এরপরে ই সমান নিয়ে আসো, ই সমান বের করে নিয়ে আসো, দেখো এটা আসে কিনা, করে আনো। হয়েছে? জি স্যার। হ্যাঁ, এটাই আসে। এইটাকেই বলা হয় নানস্ট ইকুয়েশন। This is the Nernst equation which expresses the exact EMF. Exact EMF. EMF এর মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। EMF ইলেকট্রোমোটিভ ফোর্স, এই পটেনশিয়ালটাকে বলা হয়। এখানে ই আছে, নট নেই, তার মানে হচ্ছে এক্সাক্ট বলতে হচ্ছে রিয়েল সার্ভিস কন্ডিশনে। রিয়েল সার্ভিস কন্ডিশনে তার পটেনশিয়াল হচ্ছে কি স্ট্যান্ডার্ড অবস্থায় তার পটেনশিয়াল, এটা হচ্ছে ই জিরো মানে স্ট্যান্ডার্ড অবস্থায় তার পটেনশিয়াল, মাইনাস এটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা অলওয়েজ জানি এটার ভ্যালু। টি যে টেম্পারেচার, সেইটাকে অ্যাবসোলিউট স্কেলে আমরা স্কেলে নিয়ে যাব, সো সেটা আমরা জানবো। এন হচ্ছে ওই মেটালের ভ্যালেন্সি চেঞ্জ আমরা জানবো। ফ্যারাডে অলওয়েজ 96,500 কুলম আমরা জানবো। লন অফ, এইটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ দা প্রোডাক্ট। প্রোডাক্ট মানে গুণফল, অ্যাক্টিভিটি অফ দা প্রোডাক্ট। প্রথম প্রোডাক্ট হচ্ছে গুণফল, আর পরের প্রোডাক্ট হচ্ছে যেটা তৈরি হচ্ছে সেইটা, ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ দা প্রোডাক্ট অফ দা রিঅ্যাক্ট্যান্টের গুণফল। এই দিস ইজ দ্য Nernst equation which expresses the exact EMF. সার্ভিস কন্ডিশনের পটেনশিয়ালটা আমরা জানবো কোন একটা রিঅ্যাকশনের ইন টার্মস অফ অ্যাক্টিভিটিস অফ প্রোডাক্টস মানে এই যে উপরে যেগুলো আছে, and reactants of the reaction এবং রিঅ্যাক্ট্যান্টের রিঅ্যাকশন। এটা কোন রিঅ্যাকশনের জন্য? এটা রিঅ্যাকশন একটু আগে যেটা লিখলাম কি, এল মোল অফ এল যোগ এম মোল অফ এম সমান আর মোল অফ আর যোগ কিউ মোল অফ কিউ, এই রিঅ্যাকশনের জন্য এটা। এখন আমাদের করেশনের ক্ষেত্রে কি হয়? করেশনের ক্ষেত্রে আমাদের একটা কমপ্লিট সেল থাকে, যেমন ড্রাই সেল ব্যাটারিতে আমাদের কি কমপ্লিট সেলে কি আছে? একটা ইলেকট্রোড আছে জিঙ্ক আর একটা ইলেকট্রোড আছে কার্বন। তা আমরা যদি কমপ্লিট সেলের ইএমএফ বের করতে চাই, তাহলে বলা হচ্ছে যে তুমি একটা ইলেকট্রোডের পটেনশিয়ালটা আগে বের করে নিবা, একটা ইলেকট্রনের পটেনশিয়ালটা আগে বের করে নিবা, আলাদা আলাদা ভাবে দুইটা ইলেকট্রোডের পটেনশিয়াল বের করে নাও, বের করে নিয়ে ওই দুটোর অ্যালজেব্রিক সাম করো। তাহলে যে অ্যালজেব্রিক যে সামটা আসবে সেটাই হবে ওই কমপ্লিট সেলের না ইএমএফ হবে, টোটাল ইএমএফ হবে। ইএমএফ অফ এ সেল মানে হচ্ছে কমপ্লিট সেল। কমপ্লিট সেল বলতে কি বোঝানো হয়? যেখানে দুইটা ইলেকট্রোড আছে, চারটা কম্পোনেন্ট আছে, সেটা আমরা বের করব কিভাবে? আমরা সিঙ্গেল এক একটা ইলেকট্রোড ধরে নেব, ধরে নিয়ে সিঙ্গেল ইলেকট্রোডের পটেনশিয়াল বের করব, বের করে দ্যাট ইজ অ্যানোডের পটেনশিয়াল বের করব, ক্যাথোডের পটেনশিয়াল আলাদা বের করব, করে ওই দুটোকে অ্যালজেব্রিক সাম দিব, দিলে যে পটেনশিয়ালটা হবে
সেটাই হবে কমপ্লিট সেলের, দ্যাট ইজ 2 ইলেকট্রোড পটেনশিয়ালস। It is convenient to calculate each electrode potential separately, এই যে সেটাই বলা হলো, আলাদা আলাদাভাবে বের করে নেব। ফর এক্সাম্পল, ড্রাই সেলে কি আছে, অ্যানোড হিসেবে জিঙ্ক আছে, তা আমরা জিঙ্কের আগে কেমিক্যাল রিঅ্যাকশন লিখবো, যেমন এই পটেনশিয়ালটা আসলো কোথা থেকে, এই কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আসলো, নান্স ইকুয়েশন। এই তা ঠিক একইভাবে আমরা যদি বের করতে চাই যে জিঙ্ক একটা ইলেকট্রোড, তাহলে জিঙ্কের কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখতে হবে, এটা যেমন একটা কেমিক্যাল রিঅ্যাকশন লেখা আছে। সো জিঙ্কের কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হয়, জিঙ্ক অক্সিডাইজ হয়ে যে জিঙ্ক আয়ন হয় আর দুটো ইলেকট্রন দেয়। সো এইটা হচ্ছে তার কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এইবার নান্স ইকুয়েশন থেকে এর পটেনশিয়াল কি হবে, তাহলে এই যে ই, দ্যাট ইজ ই জিঙ্ক at any condition সমান E0 standard condition, so E0 zinc minus RT by NF ln activity of the products, প্রোডাক্টটা কি আছে, জিঙ্ক আয়ন আছে আর ইলেকট্রন আছে, সো অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন বলা হচ্ছে। পাওয়ার এখানে কিছু নাই, থাকলে সেটা পাওয়ার হিসেবে যেত। আর ইলেকট্রন এটা ওই মানে ওই প্রোডাক্ট না, সেই জন্য ইলেকট্রনটা আসে না, ওইভাবে প্রোডাক্ট না, ইন ট্রু সেন্স ইটস নট এ প্রোডাক্ট। সেই জন্য শুধু আছে প্রোডাক্টে আমাদের শুধু জিঙ্ক আয়ন আছে, শুধু জিঙ্ক আয়নের অ্যাক্টিভিটি আসছে, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টে শুধু জিঙ্ক আছে, অ্যাক্টিভিটি অফ জিঙ্ক। এর পরেরটা কি হচ্ছে, এটা কি, এটা হচ্ছে পিওর জিঙ্ক। পিওর জিঙ্কের অ্যাক্টিভিটি কত, আমি যেমন বললাম যে 1, হ্যাঁ আমার 100% স্টুডেন্ট যদি কনসেন্ট্রেশন নিয়ে আমার এখন লেকচার শুনতে থাকে, তাহলে অ্যাক্টিভিটি হচ্ছে 1, সো এটা পিওর জিঙ্ক, এখানে 100% আর কিছু নাই এখানে, সো এটা 1, সো এটা 1 না লিখলে হয়ে যায়, সো ই জিঙ্ক সমান E0 জিঙ্ক মাইনাস RT বাই NF ln অফ অ্যাক্টিভিটি অফ জিঙ্ক আয়ন as a zinc equal to 1. সো অ্যানোডের ইলেকট্রোমোটিভ ফোর্স হলো এই। এইবার আমরা ক্যাথোডেরটা বের করবো, ক্যাথোডেরটা বের করে দুইটার অ্যালজেব্রিক সাম দিলে টোটাল কমপ্লিট সেলটার ইএমএফ আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই পর্যন্তই আমার আজকের লেকচার। আমরা ক্যাথোডেরটা আর বের করবো না, এই জিনিসটাই, এই নান্স ইকুয়েশনের হেল্প নিয়েই পুরো এখানে একটা ইলেকট্রোড দেখানো হলো, জিঙ্কটা দেখানো হলো, এরকম একটা সেল আমাদের আগামীকালকে যে ক্লাস আছে সেশনাল ক্লাসে এই ক্যালকুলেশন গুলোই আছে, যে আমার একটা কমপ্লিট সেলের একটা ইএমএফ কিভাবে বের করতে হয় সেগুলো আমরা ক্যালকুলেশন করে করে আমরা আরো বুঝবো, তখন এই লেকচারটা আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হবে। এই পর্যন্তই আমার লেকচার। আগামীকালকে আমি গতকালকেই বলেছিলাম তোমরা প্রিন্ট আউট নিয়ে রাখবে, অ্যাটলিস্ট 1 নম্বর এক্সপেরিমেন্ট, যেটা বলা হয়েছে যে ক্যালকুলেশন অফ ইলেকট্রোইনিং, এবং ক্যালকুলেটর সামনে রাখবে। পুরো 1 নম্বর এক্সপেরিমেন্টটা হচ্ছে ক্যালকুলেশনের উপরে। ওখানে আমাদের 7টা এক্সপেরিমেন্ট আছে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য 2টা করে ক্লাস লাগে, 14টা ক্লাস থাকে আমাদের একটা সেমিস্টারে, সেই জন্য 7টা এক্সপেরিমেন্ট রাখা হয়েছে। থিওরিটিক্যালি আসলে এটা পসিবল, প্র্যাকটিক্যালি কোনো সময় পসিবল হয় না, কারণ 14টা ক্লাস আমরা কোনো সময় পাই না, প্লাস একটা ক্লাস তো রাখতেই হয় কুইজের জন্য। ইউজুয়ালি দেখা গেছে যে 6টা এক্সপেরিমেন্ট করা যায়, আর বেশি রেজিস্টার হলে কোনো সেমিস্টারে 6টাও করা যায় না, আরো কম করতে হয় আমাদেরকে। আগামীকাল 3টার সময় আমরা 1 নম্বর এক্সপেরিমেন্ট শুরু করব, যেটার জন্য বেসিস হিসেবে এই আজকের ক্লাসটা হেল্পফুল হবে। আজকের ক্লাসটা যারা বুঝেছো তারা ভালো, আরো একটু দেখে নিও, আর যারা বোঝনি তারা বুঝে নিও। কালকের ক্লাসে আর এই নান্স ইকুয়েশন বিস্তারিত আমি যাব না, আমরা ধরে নেব এই 5 নম্বর ইকুয়েশন থেকেই আমরা ধরে নেব, এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করে দেবো। Rule number 1,
1